স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার এবং অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা দিল রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার, হস্তক্ষেপ ও উস্কানির বিষয়ে শক্ত পদক্ষেপ নেয়ারও পরামর্শ এই দলগুলোর। প্রযত্নে বাংলাদেশে আজকের বিষয়ে জাতীয় ঐক্যের বাস্তবতা আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী বনি, এবং আরও আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দুজনকেই স্বাগত প্রযত্নে বাংলাদেশে। আমি সাইফুল হক আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই, মোটা দাগে যদি জানতে চাই যে জাতীয় ঐক্যের কথা হলো, আপনারা যেটি বললেন সেই ঐক্য কিভাবে হবে, মানে সেটার রূপরেখাটা যদি একটু মোটা দাগে জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। উপস্থিত প্রিয়ভাজন নীলুফার চৌধুরী মনি, আপনার দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা 5ই আগস্টের ছাত্র শ্রমিক জনতার এই অসাধারণ গণঅভ্যুত্থানের পরে বাস্তবে তো বলতে পারেন পতিত আওয়ামী লীগ সরকার যারা বিদায় নিয়েছেন এবং তাদের যারা প্রধান রাজনৈতিক সহযোগী দেশের বাইরে, ভারতের নরেন্দ্র মোদী সরকার, তারা একদিনের জন্য কিন্তু অন্তর্বর্তী সরকারকে স্বস্তির মধ্যে তারা কিন্তু রাখেননি। এবং আমরা দেখছি যে নানা সময়, নানা চেহারায়, নানা বেশে, নানাভাবে দেশে এক ধরনের পরিকল্পিত সহিংসতা, এক ধরনের নাশকতা, এক ধরনের উস্কানি, তার একটা তৎপরতা অব্যাহত আছে। এরকম একটা যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমরা মনে করেছি যে এটা শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের একার পক্ষেই পরিস্থিতিটা মোকাবেলা করা সম্ভব না, অথবা রাজনৈতিক দল কি ছাত্র তরুণ। ফলে এরকম একটা সময়ে যখন আমরা দেখছি যে নানাভাবে সরকারকে অস্থিতিশীল করা, অকার্যকর করা, ব্যর্থতার দিকে নিয়ে যাওয়া, প্রশ্নবিদ্ধ করা, এরকম একটা বহুমুখী তৎপরতা সাম্প্রতিককালে, আমি আগেরটা যদি বাদও দিই, ইসকনের ঘটনাকে কেন্দ্র করে আমাদের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তার যে বর্বরোচিত হত্যাকাণ্ড, এরপরে এই ঘটনাকে তৈরি করে যেটা একটা দেখলাম যে বাংলাদেশ বিরোধী একটা পরিকল্পিত যে তৎপরতা, আগরতলাতে বাংলাদেশের উপহাই কমিশনের হামলা, আক্রমণ, আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করা, মমতা ব্যানার্জির চরম উস্কানিমূলক তাঁর যে বক্তব্য, বাংলাদেশে ধর্মীয় শান্তিরক্ষা বাহিনীকে শান্তিরক্ষী পাঠানো, অথবা পেট্রাপল সীমান্তে বলি, অথবা সিলেট, নানা সীমান্ত অঞ্চল জুড়ে বিজেপির মদদে নানা হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন তাদের সীমান্ত মানে অভিমুখী তাদের যে বিক্ষোভ তৎপরতা, তার মানে প্রকারান্তরে বাংলাদেশের বিরুদ্ধে যেন এক ধরনের অঘোষিত যুদ্ধ ঘোষণা করা, এরকম একটা পরিস্থিতি খুব উদ্বেগের এবং খুবই উৎকণ্ঠার। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমাদের ইতিহাসে এবারই প্রথম 54 বছরে সকল রাজনৈতিক দল একসাথে সরকারের সাথে একটা জাতীয় সংকট নিয়ে আলাপ আলোচনা, এটা কখনো হয়নি। সে আলাপ আলোচনাটার গুরুত্বপূর্ণ কয়েকটা বার্তা আমরা দিতে চেয়েছি। প্রথম বার্তাটা হচ্ছে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের হয়তো আদর্শের পার্থক্য আছে, রাজনীতির পার্থক্য আছে, অথবা ধরুন অন্তর্বর্তী সরকারে গত ওদের 110-11 দিনের তাদের যে সরকার, এটা নিয়ে আমাদের কিছু সমালোচনা আছে, আপত্তি আছে। সরকারের মধ্যে নানা সরকার কাজ করছে কিনা, সমন্বয়হীনতার প্রশ্ন, তাদের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন আছে। বাট সব কিছু ছাপিয়ে যেটা আলোচনা আমরা করেছি, দেশের স্বার্থটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন দেখছি আমাদের সার্বভৌমত্ব, যেটা আপনি উল্লেখ করছিলেন, আমাদের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, এই প্রশ্নে যে বার্তাটা আমরা সবাই মিলে দিতে চেয়েছি, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দল, এদেশের সমগ্র জনগণ, এই প্রশ্নে আমরা একটা আমাদের ঐক্যমতের জায়গা আছে। 2 নম্বর গুরুত্বপূর্ণ বার্তা যেটা আমরা বলেছি, ভারত ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যে বার্তাটা দেওয়ার জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কোনো ধরনের সাম্প্রদায়িক কার্ড আমরা খেলতে দেয়নি, কোনো উস্কানিতে বাংলাদেশের মানুষ কিন্তু পা দেয়নি। আলিফ হত্যার পরে এটা আশঙ্কা ছিল এটাকে ধরে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা, একদম দাঙ্গা বাঁধানোর এক ধরনের পরিস্থিতি, সেই জায়গাটাকে আমরা কিন্তু ঐক্যবদ্ধ। আমরা বলেছি
আমাদের মানুষ অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছে, দায়িত্বশীলতার সেটাকে আমরা অব্যাহত রাখতে চেয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ বার্তা আমরা যেটা বলেছি যে ভারত যদি বাংলাদেশের স্থিতিশীলতা নিরাপত্তার যদি কোনো ঝুঁকিটা তৈরি করতে চায়, ভারতেরও কিন্তু নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। কারণ পাশের বাড়িতে যদি গন্ডগোল হয়, যদি আগুন লাগে, নিজের বাড়িও আপনার ঘরও কিন্তু নিরাপদ থাকে না। এই বার্তাটা ভারতকে পরিষ্কার করে দেওয়া। আর লাস্টের কথা বলি, গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি, 5ই আগস্টের পরে নতুন যে বাংলাদেশ, এটা অভ্যুত্থানের পরে একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে মনস্তাত্ত্বিকভাবে ভারতের রাজনীতিকরা, ক্ষমতাসীন দল, এমনকি বিরোধী দল, আমি বলবো বড় অংশটা মনস্তাত্ত্বিকভাবে এই স্বাধীন জাতিরাষ্ট্র অভ্যুত্থ হয়, এটাকে তারা কিন্তু মেনে নিতে তারা কিন্তু পারছেন না। তাদের এই মনস্তাত্ত্বিকভাবে তাদের এই ট্রমাটা কাটিয়ে ওঠা দরকার। পাশাপাশি আমরা বার্তাটা বলেছি, আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ করব সে কথা আমরা বলিনি। আমরা বলেছি সমতা ন্যায্যতার ভিত্তিতে সকল দ্বিপাক্ষিক সমস্যার আমরা ন্যায্য একটা মর্যাদা সম্পন্ন সমাধান আমরা করতে চাই। এই বার্তাটাই মূলত এইবারে যে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এই বার্তাটা আমরা কিন্তু দিতে চেয়েছি। অসংখ্য ধন্যবাদ। নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে যেতে চাই। সাইফুল হকের কথার সাথে কিছু যুক্ত করবেন কিনা? মূলত আপনার কাছে আমার যে প্রশ্নটা থাকবে, এই জাতীয় ঐক্য করতে গিয়ে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিনা, চ্যালেঞ্জগুলো যদি সেগুলোর মুখোমুখি হন সেগুলো কি কি, আর সাইফুল হকের কথার সাথে যদি কিছু যোগ করতে চান। আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার অগ্রজ সাইফুল হককে শুভেচ্ছা। দেখেন, জাতীয় ঐক্যটা কখন একটা দেশে সম্ভব হয়, যখন দেশ নিয়ে কোনো কথা আসে। এই জায়গায় কিন্তু আমরা সবাই এক, কি ডান বাম সোজা সব প্রয়োজনীয় হয়ে ওঠে। কারণ দিন শেষে এই দেশটা আমাদের সবার, দিন শুরুতে এই দেশটা আমাদের সবার। সো এই জায়গায় এত গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট এই মুহূর্তে, যে এছাড়া আর ভিন্নতর কোনো, যে যত রকম শত্রুতা মিত্রতা করুক, যারা এটার বিপক্ষে থাকবে আজকে, তারা বাংলাদেশের শত্রু। এই দেশটা তাদের না, এই দেশ তাদের হওয়ার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে বা অর্জনই করে নাই। আমি বলবো, এই জন্যই বললাম যে দুই একজন যে এটার বিরোধিতা করছে না বা উস্কানিটা কাদের জন্য হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ওয়াকিবহাল, একদম স্বচ্ছভাবে পরিষ্কার যে কারা এটা করছে। দেখেন, যে বা যারাই করুক না কেন, এটা তাদেরকে পে করতে হবে, টুডে টুমোরো পে করতে হচ্ছে। তারা অনেক কিছু বুঝিয়েছিল যে তারা ছাড়া সবকিছু অসহায়, তারা এই 40 সাল পর্যন্ত 2040 সাল পর্যন্ত থাকবে, উগ্রবাদের কবলে চলে যাবে, একদিনে 5 লক্ষ লোক মারা যাবে, ইত্যাদি ইত্যাদি বলেছে। কিন্তু আসলে তেমন কিছুই হয় নাই। যে কথাটা সাইফুল ভাই বললেন, আমিও তার সাথে একমত যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ভালো মন্দ নিয়ে চলচারা বিচার বিশ্লেষণ করি, কিন্তু এটা সত্যি যে এই সরকারটা আসার পরে একটা দিনের জন্য তাদেরকে স্বস্তিতে থাকতে দেওয়া হয় নাই, যে বা যারা দেয় নাই। এখানে একটা ভুল একটা ব্যাপারও অন্তর্বর্তীকালীন সরকারের আছে, কিংবা সেটা তারা মনে করে কিনা জানি না। আপনার সরিষার ভিতর ভূত থাকলে সেই ভূত কিন্তু সহজে তাড়াতে পারবে না কেউ। যেটা আপনার 5ই আগস্টের পরে যখন পতিত সরকার পালিয়ে গেল, তাকে সে যে আসার জন্য মেসেজ দেয় 2 দিন পর পর, আমরা ওনাকে বলতে চাই যে আপনাকে তো কেউ বাধ্য করে না, আপনি নিজে পালিয়ে গেছেন জীবনটা হাতে নিয়ে, আপনি পালিয়ে গেছেন। যখন চলে গেল কিন্তু তার লোকগুলো কিন্তু থাকলো। আমরা শুনলাম যে 600-700 লোক অ্যারেস্টেড, বাট আমরা পরবর্তীতে তাদেরকে বিদেশের মাটিতে দেখলাম, হুই হুল্লোড়ের মধ্যে, শপিংয়ের মধ্যে বা বিভিন্নভাবে তারা ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তাদের কাছে বার্তাও দিয়েছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পয়সা আছে, বাংলাদেশের ব্যাংকের ভল্টগুলো খালি, কিন্তু সেই পতিত সরকারের বাড়ি বাড়ি কিন্তু ব্যাংকের ভল্টের চেয়ে বেশি টাকা আছে। তো এইখানে আমি যে ভুলটার কথা বললাম সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার যদি মানে আইনের অনুশাসনটাকে প্রথমে, সংস্কার বলি আর যেটাই বলি, ওই দিকে গুরুত্ব দিয়ে আইনের অনুশাসনের দিকে যদি শ্রদ্ধাশীল বিশেষভাবে হয়ে যদি যাকে যেভাবে অন্যায়ের সাথে যুক্ত ছিল এতকাল যাবৎ তাদেরকে অ্যারেস্ট করতো বা তাদেরকে বিচারের আওতায় আনতো, তাহলে হয়তো আজকে এই আপনার ষড়যন্ত্রগুলো এত ডালপালা গজাতে পারত না। সেই সক্ষমতা কি অন্তর্বর্তী সরকারের ছিল? না থাকলেও কোনো উপায় নাই। তখনই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অভিজ্ঞতা নেই, একা কাজ করতে পারবে না। তাকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন প্রত্যেকটা রাজনৈতিক দলকে, যে দলের অভিজ্ঞতা নাই সরকার চালানো রাজনৈতিক দল, তারাও কিন্তু দেশ নিয়ে
যুগ যুগ ভেবেছে বলেই কিন্তু তারা রাজনীতির মাঠে দাঁড়িয়ে আছে। তাদেরকে নিয়ে, প্রত্যেককে নিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের বাইরে তো দেশ না, আপনি খেয়াল করেন 3 দিন দেশে সরকার ছিল না। বাংলাদেশের মানুষ কতটা ভদ্রচিত হলে, একটা উন্নত দেশের কথাই বলি আমি, যদি 10 মিনিট কারেন্ট না থাকে 10,000 মানে চরম পর্যায়ের অপরাধ সংগঠিত হতে পারে। কিন্তু বাংলাদেশে 3 দিন 72 ঘন্টা আপনার কোনো গভর্নমেন্ট ছিল না, সেই হিসেবে কিন্তু ওইভাবে কিছুই করা হয় না। এবং একটা সরকারের, পতিত সরকারের উপর প্রত্যেকটা পরিবারের কোনো না কোনোভাবে জেদ, রাগ, ক্ষোভ, কষ্ট, দুঃখ এসব ছিল। তারপরেও কিন্তু ঘর থেকে বের করে এনে কোনো আওয়ামী লীগকে পিটানো হয় নাই, মারা হয় নাই, কোনো কিছু ওইভাবে যেভাবে আপনার সরকারের বিকল্প সরকার গঠন করা, ওইভাবে কিছু করা হয় নাই। তো সেই হিসেবে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার যদি রাজনীতিবিদদেরকে ডাকতো, ওয়েলকাম করতো, রাজনীতিবিদরা এই যে 3 মাস গিয়ে কিন্তু এখন 4 মাস চলে গেল একটা সরকারের, এখন কিন্তু তার হানিমুন পিরিয়ড শেষ, সব কিছু শেষ, সে কিন্তু এই কাজগুলো করতে পারতো। এবং প্রথমেই যদি বলতেন যে আমি তো কয়েকদিনের জন্য সরকার, আমি তো কোনো কারো চাহিদা আমি মিটাতে পারবো না, এটার জন্য ভোটের সরকার আসতে হবে, এই কথাগুলোই কিন্তু আমরা তখনও আপনাদের এখানে এসে বলেছি। ওনারা হয়তো বা ওটাকে ভালোভাবে নেয় নাই। তো তখন যদি এই যে রাজনীতিবিদদের নিয়ে বসে যদি এক একটা যদি আপনার প্রবলেম ক্রিয়েটের সঙ্গে সঙ্গে যদি আনসারগুলো করা যেত এবং আইনের অনুশাসন যদি আনা যেত, তাহলে আজকে এই পর্যায়টা আসতো না। একদিনে এটা হয় নাই। এবং যারা অন্য দেশে, আমি জিও পলিটিক্সের কথা বলছি, যারা এই ধরনের অপরাধ করতে চাচ্ছে, পায়ে পা দিয়ে যুদ্ধ করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো আমরা ছোট রাষ্ট্র হতে পারি, আমাদের ইকোনমিক্যাল সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা একবারে বাঙালি জাতি কিন্তু জীবন দেওয়ার জাতি। তারা জীবন দিতে জানে, অন্যদের সেটি এক হয়েই করে। যখন করে তখন কিন্তু অন্য কিছু চিন্তা করে না। তো আপনার চায়নার সাথে যখন তাদের ভারতের যখন একটা যুদ্ধ নিয়ে, অরুণাচল নিয়ে কাহিনী হচ্ছিল গত 1-2 বছর আগে, তখন কিন্তু যুদ্ধের ঘোষণা দেওয়ার আগে কিন্তু ভারতের 40,000 আপনার সৈনিক গণভাবে ছুটির দরখাস্ত করেছিল। আমাদের বাংলাদেশের কি সৈনিক, কি সাধারণ মানুষ, কি ছাত্ররা, তারা কিন্তু জীবন দিতে জানে। সো কোনো চেষ্টা করলে, অশোভন কোনো কাজের চেষ্টা করলে কারোরই লাভ হবে না। এটা হতে পারে আমরা ছোট দেশ, আমাদের জন্য বেশি সমস্যা হবে, কিন্তু ডু অর ডাই। আমার দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আমি কি করব? একটু আগে বলছিলেন যে নিজের বাড়িতে আগুন লাগলে সেটা প্রতিবেশীর ঘরেও লাগে। জি, আমি শুনবো নিশ্চয়ই দুজনের কাছ থেকে। একটা বিরতির সময় হয়েছে, ফিরে এসে সাইফুল হক, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে সেই প্রশ্নটা একটু ছোট্ট করে জেনে নেব যে চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা এই জাতীয় ঐক্যের ক্ষেত্রে, এবং আপনার কাছে আমার মূল প্রশ্ন থাকবে নির্বাচনের প্রসঙ্গে, সেটি বিরতি থেকে ফিরে এসে। কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটা বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়ে জাতীয় ঐক্যের বাস্তবতা আলোচনা করতে স্টুডিওতে আছেন নীলুফার চৌধুরী মনি এবং সাইফুল হক। সাইফুল হক, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে চ্যালেঞ্জগুলো কি কি, এই কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন? সাথে আরেকটা জিনিস আমি জানতে চাইবো, নীলুফার চৌধুরী মনিও বিরতির আগে বলছিলেন যে নির্বাচনের কথা, যেটি বারবারই উচ্চারিত হচ্ছে যে নির্বাচন রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা যাক, তারা সংস্কার করুক। এই জাতীয় ঐক্য কি আসলে নির্বাচন এলে থাকবে, বা এই যে এখন সহাবস্থানের যেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটি ঠিক থাকবে কি? ধন্যবাদ। হ্যাঁ, সরকারের সামনে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের জায়গা আছে। সরকারের জন্য তো বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বাজার তো এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে। শুধুমাত্র খাদ্যপণ্যেরই মূল্যস্ফীতি দেখা যাচ্ছে প্রায় 14% উপরে। এখনো পর্যন্ত নানা ধরনের অস্বস্তি, উদ্বেগের, উৎকণ্ঠার বিষয়টা বাস্তবে আছে। মানুষ, প্লাস নীলুফার চৌধুরী মনি বলছিলেন যে আমাদের মানুষ অসাধারণ দায়িত্বশীল মানুষ কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত অভ্যন্তরীণ আমাদের যে সংহতি, আমাদের যে ঐক্য, এখনো যে বড় কোনো নৈরাজ্যের জায়গাটা যে তৈরি হয়নি, এটা কিন্তু আমাদের এই গণঅভ্যুত্থানের পরে মানুষের যে সংগ্রামী চেতনা, চৈতন্য, তার যে অসাধারণ দেশপ্রেমিক যে দায়িত্বশীলতা, এটা তার একটা ডেমনস্ট্রেশন। কিন্তু এটা সরকারের সাফল্যটা এখানে ওই পরিমাণ নাই। এখানে জনগণের দায়িত্বশীলতা এবং আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের ছাত্র তরুণ, আমাদের সমাজের সমস্ত গুরুত্বপূর্ণ
সংবেদনশীল অংশ যারা, প্রত্যেকে অসাধারণ দায়িত্বের পরিচয় দিচ্ছেন। আমরা আজকে আমাদের পার্টির জাতীয় পরিষদের মিটিং ছিল, সেখানে আমি বলেছি যে এই অভ্যুত্থানের সাফল্যকে রক্ষা করা, অর্জনটাকে রক্ষা করা, এটা কিন্তু আমাদের বড় একটা জায়গাটা। সরকারের দিক থেকে একটা বড় দুর্বলতা হচ্ছে, সরকার প্রথম দিকে একলা চলর জায়গায় সরকারের জায়গাটা ছিল। তো স্টেট যেটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, এখানে তো আলটিমেটলি দিন শেষে রাজনৈতিক দল, পলিটিক্যাল লিডারশিপ, দে আর টু লিড। তো তারা যেখানে নেতৃত্ব প্রদান করবেন, সরকারের দিক থেকে এক ধরনের অ্যালিনিয়েশন আমরা কিন্তু খেয়াল করেছি রাজনৈতিক দলগুলোর সাথে। এখন একটু তারা চেষ্টা করছেন একটা এনগেজমেন্টে আসার জন্য। প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সরকারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে একটা অর্গ্যানিক একটা রিলেশনশিপ দরকার, এনগেজমেন্ট দরকার, বোঝাপড়া দরকার সমাজের সমস্ত গুরুত্বপূর্ণ অংশগুলোর সাথে। বিদ্যমান সংকট এককভাবে অন্তর্বর্তী সরকারের পক্ষে মোকাবেলা করা সম্ভব না। 2 নম্বর যেটা আপনি আমাকে প্রশ্ন করছিলেন, একটা ধরুন আমরা কি এখন জানি যে সরকার কতদিন থাকবে। তো আপনি যেই ক্ষমতার নির্দিষ্ট কোনো সময়সীমা নাই, যার কোনো বেড নাই, কোনো চৌহদ্দি নাই, আপনি একটা যাত্রা শুরু করেছেন, কোথায় আপনি দাঁড়াবেন, কোথায় জ্যোতিচিহ্ন টানবেন, কোথায় আপনি বিরতি নেবেন, দেশবাসী এখনও কিন্তু স্পষ্ট করে কিন্তু জানে না। সরকারের এখন 4 মাসে যে সরকার পড়ল, এখন তাদের উচিত হবে পরিষ্কার করে আপনি কবে, ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশন হয়েছে, নির্বাচন কমিশন তার প্রথম সভাটা তারা শেষ করেছেন। এখন উচিত হবে সরকারের দিক থেকে নির্বাচন সহ সমগ্র গণতান্ত্রিক অভিযাত্রার পথে পরিষ্কার একটা পথনকশা বা একটা রোডম্যাপ এখন ডিক্লেয়ার করা। কারণ একটা নির্বাচিত সরকার এ ধরনের ক্রাইসিস যেভাবে তারা মোকাবেলা করতে পারেন, আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষে সেটা সম্ভব না। এটা কেবলমাত্র এই কারণে না যে তাদের অভিজ্ঞতা নাই, তাদের ধারণা সাংগঠনিক ভিত্তি না, এই কারণ হচ্ছে তার একটা পলিটিক্যাল গভর্নমেন্টের যে পলিটিক্যাল অথরিটি থাকে, তার যে পলিটিক্যাল অথরিটি লাগে, তার গ্রাম ইউনিয়ন থেকে পর্যন্ত সমস্ত ক্ষেত্রে। আর ক্ষমতার পেছনে হ্যাঁ সরকার এক ধরনের নৈতিক বৈধতা আছে। আমরা যারা আমরা অভ্যুত্থানের অংশীদার, তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, তাদের একটা নৈতিক বৈধতা আছে। কিন্তু স্টেটের জন্য যে পলিটিক্যাল অথরিটি দরকার, যে নেতৃত্ব দরকার, মানুষের মধ্যে আস্থাবোধের জায়গাটা দরকার, একটা পপুলারলি ইলেক্টেড গভর্নমেন্ট যেটা এনশিওর করতে পারে, যেটা নিশ্চিত করতে পারে, এ ধরনের সরকারের পক্ষে সেটা সম্ভব না। ওই জন্য তাদের উচিত হবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে, তারা বলছেন সমস্ত সংস্কার কমিশনের রিপোর্টটা আসলে অনেকগুলো পরিবর্তনের ব্যাপারে তো আমাদের তো ঐক্যমত আছে। ইতিমধ্যে আমরা আমাদের 31 দফা বলে যারা যুগপথের শরিক দলগুলো, আমরা বলেছি দলগুলো আমরা ডিটেলসে আমাদের প্রস্তাবনা আমরা হাজির করেছি। যেসব ব্যাপারে আমাদের মতৈক্য আছে, আমি বলেছি সরকার কাজকে আমরা আমাদের পার্টি মিটিংয়ে বলেছি খুব বেশি উচ্চাভিলাষী লক্ষ্য বা প্রকল্প ঠিক না করে যেটা অর্জনযোগ্য, যেটা অ্যাচিভেবল, আমরা অর্জন করতে পারি, যেখানে সবার এক ধরনের ডেমোক্রেটিক সম্মতি আছে, গণতান্ত্রিক সম্মতি আছে, সেই জায়গাটাকে আপনি তার উপরে দাঁড়ান। প্রয়োজনীয় পরিবর্তন বা সংস্কারগুলো আমরা উদ্যোগটা নিই। আর আগামী বছরের মধ্যে নির্বাচনটা, হ্যাঁ নির্বাচন কমিশন দিন শেষ তারা ডিক্লেয়ার করবেন ইলেকশনের নির্দিষ্ট সূচি, কিন্তু সরকার যেহেতু তাদেরকে তো একটা গাইডলাইন তাদেরকে উত্থাপন করা দরকার। আমি মনে করি নির্বাচনের ব্যাপারে সরকার যদি এটা পরিষ্কার করে কথাটা যদি বলতে পারেন, এবং নির্বাচনের আগের যে গুরুত্বপূর্ণ কাজ, তার মানে অনেকে বলবার চেষ্টা করছেন, অনেকে সংস্কার এবং নির্বাচনকে অনেকে পরস্পর একেবারে মুখোমুখি দাঁড় করিয়ে দেন না। আমি বলেছি সংস্কারের সাথে নির্বাচনটা পরস্পর এটা সম্পর্কিত, এটা পরিপূরক। অনেকগুলো নির্বাচন কমিশন, ল এনফোর্সিং এজেন্সিজ, আমার জুডিশিয়ারি, অনেকগুলো পরিবর্তন এমনিতে লাগবে। সেগুলো করে যদি আমরা হাঁটতে পারি, আমি মনে করি বিদ্যমান সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে অনেকখানি এটা সহজ হবে। একদম পরিষ্কার। নীলোফার চৌধুরী মনি, নির্বাচনের এই প্রসঙ্গেই একই প্রশ্ন আপনাকে করতে চাই যে এই ঐক্যের আসলে ভবিষ্যৎটা কি হবে নির্বাচন এলে বা নির্বাচনের আগ মুহূর্তে? দেখেন, এটা তো হচ্ছে এক ধরনের এটা যুগপৎ আন্দোলন। আমি বলবো যে এইটা কোনো একটা নির্দিষ্ট কারণ নিয়ে যখন জাতীয় ঐক্য হয়, জাতীয় ঐক্য কিন্তু সব বিষয়ে না। সব বিষয় হলে প্রতিদ্বন্দ্বিতা হবে কার সাথে, প্রতিযোগিতা হবে কার সাথে। তো প্রতিযোগিতার সাইডটা একটা, আর জাতীয় ঐক্য একটা। জাতীয় ঐক্য হয় কোনো বিশেষ কোনো কারণ নিয়ে, যেমন এখন যেটা জিও পলিটিক্সে জাতীয় ঐক্যের বিকল্প হতে পারে না, ঠিক তেমনই দেশের যেমন ধরুন সংস্কার নিয়ে, সংস্কারের ব্যাপারে কিন্তু প্রায় দলগুলো
একই, আমরা যেটা চিন্তা করছি তারাও একই জিনিস চিন্তা করছে এবং যে সংস্কারের মতো চলবে, জরুরি সংস্কার শুরু করে দিবে, কিন্তু সংস্কার কিন্তু ফাইনালি কার হাত দিয়ে শেষ হবে? নির্বাচিত সরকারের হাত দিয়ে শেষ হবে। ধরেন নির্বাচিত সরকার আসলো না, সংস্কার 100% হয়ে গেল, পরবর্তী সরকার এসে তো বিল পাস করতে হবে। বিল পাস যদি না করে তাহলে এরকম সংস্কার তো আমি আগেও আরও দুই একটা টিভিতে বলেছি যে আপনার 11 সরকার লাইককে সংস্কার করতে গিয়ে নারীদের ব্যাপারে সংস্কার করলো যে 2020 নাগাদ 33% নারী সব রাজনীতিক একদম রুট লেভেল থেকে ফাইনাল লেভেল পর্যন্ত, কেন্দ্রীয় লেভেল পর্যন্ত থাকবে। কিন্তু কোনো দলই ওইটা ফুলফিল করতে পারলো না। সব দলই কিন্তু ওই সংস্কারে রাজি হয়ে নির্বাচনে গেল। কোনো দল যখন 20 নাগাদ করতে পারলো না, কি তৎকালীন ফ্যাসিস্ট দল কি নর্মাল দল, এই জায়গায় যখন সবার এক ধরনের নিষ্প্রিয় অনীহা আমি বলবো, তখন কিন্তু আবার 5 বছর তারা বাড়িয়ে নিলেন। তো এই জিনিসগুলো যে সংস্কার শুধু হলেই হবে না, সংস্কারকে পজিটিভলি নিতে হবে। এখন ওনারা রাজনীতিবিদদের সঙ্গে আলাপ আলোচনা না করে একচেটিয়া সংস্কার করে ফেললো। একরকম রাজনীতিবিদদের কাছে ক্ষমতা আসলে তারা কিন্তু তাদের হাতে কিন্তু ওই জিনিসটা সবসময়ের জন্য থাকে, পরিবর্তন রূপান্তর। আপনি হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে 3 বার বলে কিন্তু সংসদে সংখ্যাগরিষ্ঠ রায় নিয়ে কিন্তু অনেক কিছু করতে পারে। সংবিধান কাটাছেঁড়া করতে পারে, আপনার সংযোজন করতে পারে, বিযোজন করতে পারে, করেও। শুধু করতে পারে তা না, আমরা দেখেছি অতীত থেকে। তো সেই জায়গায় আমরা বলবো যে এখনই যদি সব রাজনীতিবিদদের সাথে নিয়ে যদি সংস্কারটা শুরু করা যায় এবং সংস্কারের মতো চলতে থাকবে, নির্বাচনের মতো হবে। নির্বাচনী সংস্কারটা সবচেয়ে আগে জরুরি, পাশাপাশি ভোটার হালনাগাদ ভোটার লিস্টটা কালেকশন, যেটা হলো আপনার এটার জন্য খুব যে কষ্ট হবে, খুব যে দেরি হবে তা না। লাইক আপনার এখন তো ছেলে মেয়েদের জন্য 18 বছর হলে এনআইডি লাগে, এনআইডি তাদের প্রয়োজনে, সব কিছুর জন্য এনআইডি তারা করে। এনআইডির মাধ্যমে ভোটার আইডি কার্ডটাও তারা করতে পারে, কিংবা যারা মৃত্যুবরণ করেছে তারা ভোটার থেকে বাতিল হয়েছে, এটা কিন্তু এখন যারাই মারা যায় গ্রামে গঞ্জে হলেও তারা কিন্তু ওই পৌরসভাগুলোতে, ইউনিয়ন পরিষদে এগুলো কিন্তু জানান দেওয়াই থাকে। তো সেইভাবে যদি বিযোজন বা সংযোজন করা যায় তাহলে আমার মনে হয় না যে খুব দেরি হবে। এবং আপনি যে প্রশ্নটা করেছেন সেই পর্যন্ত আপনাদের ঐক্যটা থাকবে না, ঐক্যর জায়গায় এই যুগপথ নিয়ে, এটা নিয়ে যতক্ষণ ঐক্য থাকতে পারে, ইলেকশনের মধ্যেও এই ব্যাপারে দেশ নিয়ে কোনো ষড়যন্ত্রের ব্যাপারে ঐক্য থাকতে পারে, কিন্তু নির্বাচনী জায়গায় যদি ঐক্য থাকে তাহলে তো এখানে অল পার্টি মিলে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে না, নির্বাচনটা আলাদা। জি জি, বুঝতে পেরেছি। দুজনের কাছ থেকেই শুনছিলাম, আরো শুনবো নিশ্চয়ই। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশে আমাদের আজকের বিষয়ে জাতীয় ঐক্যের বাস্তবতা এবং আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আজকে আছেন নীলুফার চৌধুরী মনি এবং সাইফুল হক। নীলুফার চৌধুরী মনি, এবার আপনার কাছে যেতে চাই। সর্বদলীয় সরকারের একটি কথা বলা হচ্ছিল, সেই প্রসঙ্গে আপনাদের কোনো ভাবনা আছে কিনা বা কোনো বক্তব্য আছে কিনা? দেখেন, সর্বদলীয় সরকার আমাদের এখনো ক্লিয়ার করে নাই এই ব্যাপারে। তবে আমাদের যেটা বলেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি বলেছেন যে যেভাবে জোটগতভাবে যেভাবে নির্বাচনটা হবে, নির্বাচনে উনি একটা জাতীয় সরকার গঠনের কথা বলেছেন, যেভাবেই যে কয়টা সিটি পাক না কেন সেই রেশিও অনুযায়ী তাদেরকে মন্ত্রিপরিষদে, যদি বিএনপি ক্ষমতায় যান, যদি রাষ্ট্র পরিচালনায় যান, তখন তারা মানে অন্যদের বেলায়ও এই সরকারের ভেতরে রাখার জন্য চিন্তা ভাবনা করবেন। কিন্তু সর্বদলীয় মনে হয় কিভাবে হবে আমার মনে হয় না, কারণ জামাতের সাথে তো আর বিএনপি নির্বাচন করবে না, বা আরও যারা আছেন আপনার ইসলামিক জোট এদের সাথে এরকম কোনো কথা হয় নাই। তো এই জায়গায় আমার মনে হয় না যে সর্বদলটা ওইভাবে থাকবে। আমি আরেকটা প্রসঙ্গে আসি, যে ষড়যন্ত্র অভ্যুত্থানকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, এমনটা প্রধান উপদেষ্টা বলেছেন। এবং সেই ষড়যন্ত্র যদি রোখার কথাই আমরা বলি, বিএনপি বড় দল, আপনারা কি ভাবছেন সেই ষড়যন্ত্র রুখতে গিয়ে, বা কি করছেন? দেখেন, আমরা বড় দল, কিন্তু আমরা কিন্তু সরকারে নাই। আমাদের নেতা বলেন প্রত্যেক দিনই এই কথাটা আপনারা কমন পাবেন, যে আমরা আগেও বিরোধী দলে ছিলাম, এখনও বিরোধী দলে আছি। এখন যিনি বা যারা সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি এই ষড়যন্ত্র তারা মোকাবেলা করতে পারবেন না হয়তো বা,
তো তারা যে আমাদের সহযোগিতা নেবেন, যে যাদের এইসব ব্যাপারগুলোতে যাদের অভিজ্ঞতা আছে তাদের নেবেন। কোনো দলের সাথে, আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, তারা ওই ধরনের এতদিন কোনো কারোর সাথে আলোচনা করার চর্চার মধ্যেই ওনারা ছিলেন না, ওনারা নিজেরাও পারেন নাই। এবং মানুষের মাইন্ডসেট চেঞ্জ করার জন্য অন্তত পক্ষে ক্ষমতা, আইনের অনুশাসনটা বলবৎ রাখা একান্তই জরুরি। সেখানেও ওনারা আপনার যেভাবে এগোনোর কথা ওইভাবে এগোতে পারছেন না। সেই জায়গায় আমরা কিন্তু সেই কারণে যে আমরা ভোটের কথা বলছি, ওনারা কিন্তু ভোটেরও কোনো রোড ম্যাপ দেন নাই। হতে পারে ভোট কবে দিবেন সেটা তো উনি একটা অ্যাপ্রক্সিমেট কথা বলবেন, সেটাও বলেন নাই। তো এই যে ষড়যন্ত্র, আমরা বিরোধী দলে থেকে কিভাবে ষড়যন্ত্র রুখবো? ষড়যন্ত্র রুখতে গেলে সরকার লাগে। তো সরকার লাগার সাথে সরকার যদি আমাদেরকে যদি, কিন্তু রাজনৈতিক দলগুলোর কি দায়িত্ব নেই? মানে আপনারা একটু আগে ঐক্যের কথা বললেন, কিন্তু অ্যালার্ট করছি, আমাদের অ্যালার্ট করার দায়িত্ব। আমরা বা সাইফুল ভাইরা অ্যালার্ট ছাড়া কি করতে পারি? আমরা তো ওই যে পরিচালনার দণ্ড আমাদের হাতে নাই। আমরা বললে পুলিশ শুনবে, আমরা বললে প্রশাসন শুনবে, এমন কিন্তু না। তাহলে সরকারের মধ্যে সরকার হয়ে যায়। আমরা তো সেটা চাই না। আমরা কি বলেছে জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতার দায় আমাদের বর্তায়। সো এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারপরেও যদি এই সরকার ব্যর্থ হয়, তারপরেও আমরা সহযোগিতা করতে চাই সম্পূর্ণরূপে, তারপরেও যদি ব্যর্থ হয়, তার মানে কি আমাদের সহযোগিতা যদি ওনারা না নেন, তারপরেও যদি ব্যর্থ হন, তাহলে এই ব্যর্থতার জন্য আমরা দায়ী থাকবো না। তো এখন এটা দুর্ভাগ্য এই জাতির জন্য। তো এখন ওনারা ধাক্কা খেয়ে যদি বুঝে থাকেন, তাহলে আমি মনে করবো যে প্রত্যেকটা দলকে ওনারা মূল্যায়ন করবেন এবং প্রত্যেকটা দলের সাথে মন খুলে কথা বলবেন। কারণ ওনারা তো আজীবন থাকার জন্য আসে না, কেউই আজীবন থাকার জন্য আসে না। কিন্তু রাজনৈতিক দলগুলো তো 5 বছরের একটা টার্গেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসে। হতে পারে তারা বলতে পারে যে জনগণই তো আমাদেরকে এখানে চেয়েছে। জনগণের এই চাওয়া আর ম্যান্ডেট দিয়ে চাওয়া দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই চাওয়াটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, মানে দুইটা সরকারকে তুমি একত্রিত করবা, আগের সরকারকে বাদ দিবা, পরে একটা সুন্দর ইলেকশন করে লাইক দ্যাট আপনার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, এরকমই একটা নামটা একটু অন্যরকম হয়েছে, কিন্তু অর্থ কিন্তু প্রায় একই রকম। তাহলে ওই সরকারের যদি 3 মাস সময় থাকে, তাহলে এই সরকারের কেন আরও অনেক বেশি দিন কেন? তো সেইখানে তারা বলতে পারে যে আমাদের 3 মাসের জায়গায় আমাদের সংস্কার করবে, আমাদের হয়তো 6 মাস লাগবে, 6 মাসে হবে না, আমাদের 9 মাস লাগবে। এটা তো একটা আলোচনার মধ্যে আসবে। সেটা আলোচনায় যতটা সৌন্দর্য থাকে, যেমন ধরেন যেই মুহূর্তে জাতীয় ঐক্যের কথা আপনার চিফ অ্যাডভাইজার ঘোষণা করলেন, সাথে সাথে কিন্তু সবগুলো দল একাত্তা হয়ে কিন্তু তারা নেমে গেলেন। তো ওরকম ওনারা যদি আবার এই কথাগুলো সহযোগিতা চায়, আমার মনে হয় প্রত্যেকটা দল তাদেরকে সহযোগিতা করবে। একদম পরিষ্কার আমার কাছে। সাইফুল হক, ভারতের অপপ্রচার, হস্তক্ষেপ, উস্কানির বিষয়ে আপনারা আসলে শক্ত পদক্ষেপ নিতে কিছু পরামর্শ দিয়েছেন, যদি সেগুলো একটু শুনি যে সেগুলো কি পরামর্শ দিলেন? আচ্ছা, আমি তার আগে একটু বলতে চাই সংক্ষেপে রেসপন্ড। প্রথমত, সর্বদলীয় সরকার কারো কোনো রাজনৈতিক দলের এরকম প্রস্তাবনা আছে যে যেহেতু অন্তর্বর্তী সরকারকে মনে হচ্ছে একটা দুর্বল সরকার, তারা পুরোপুরি সামাল দিতে পারছেন না, এটা সমাধানে কেউ মনে করছেন একটা সর্বদলীয় সরকার। কারণ আমরা এটাকে সমর্থন করছি না, এই কারণ অধিকাংশ রাজনৈতিক দল এই মতের পক্ষে নন। এই কারণের জন্য আমরা নিশ্চয়ই নির্বাচনের আগেই সবাইকে নিয়ে সরকার গঠন করা, এটা নিশ্চয়ই আমাদের লক্ষ্য না। আমরা যারা যুগপৎ আন্দোলনে দীর্ঘ বছর ধরে ছিলাম, আমাদের বোঝাপড়াই ছিল যে হাসিনার পরবর্তীতে একটা নন পার্টিজান ইন্টারিম গভর্নমেন্ট হবে, যারা একটা প্রয়োজনীয় রিফর্মটা শেষ করে যারা একটা অ্যাকসেপ্টেবল একটা ডেমোক্রেটিক ইলেকশন যারা এনশিওর করবে সেই জায়গা থেকে। আর ষড়যন্ত্র থাকবে, ষড়যন্ত্রকে মোকাবেলা করেই তো আপনাকে গণতান্ত্রিক পথটা আপনাকে ঠিক করতে হবে। আমরা সরকারকে যেটা খুব সুস্পষ্ট অনেকগুলো বার্তা আমরা দিয়েছি। প্রথম যেটা বলেছি যে বাংলাদেশের বিরুদ্ধে যে অপতথ্য যেগুলো দেওয়া হচ্ছে, আমাদের সরকার থেকে প্রয়োজনীয় মাত্রায় পারলে প্রতিদিন, না হলে প্রতি সপ্তাহে বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো সংগঠিত হচ্ছে, এখানে যে অসাধারণ যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই তথ্যগুলো গ্লোবাল কমিউনিটি, গ্লোবাল মিডিয়াতে এগুলো পরিষ্কারভাবে এগুলো উত্থাপন করা, এটা আমরা 1 নম্বর বলেছি। 2 নম্বর হচ্ছে যে ভারতের গদি মিডিয়া তারা যে একটা প্ল্যান কুল হেডেড যে একটা ক্যাম্পেইন করছে, একটা হেট ক্যাম্পেইন, বাংলাদেশ, তার অভ্যুত্থান, তার জনগণ, তার সরকার সব কিছুর বিরুদ্ধে, এবং এখানে কমিউনাল কার্ডটা তাদের সবচেয়ে বড় কার্ড।
তাহলে তার পাল্টা উত্তরটা কোনো সাম্প্রদায়িক কোনো জিগির তোলে না। আমরা সাম্প্রদায়িকতাকে মোকাবেলা করব একটা অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির আমাদের যে বার্তাটা, সেই বার্তার ভেতর দিয়ে। আমরা 3 নম্বরে যেটা বলেছি, গ্লোবালি আমাদের যে সমস্ত অ্যাম্বাসিসগুলো আছে, হাই কমিশন আছে, তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ তাদেরকে রোল প্লে করা। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারছে, এটা আমাদের কাছে মনে হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্ট্রেনদেন করা, বিশেষ করে তার প্রেস উইং যেটা আছে, চিফ অ্যাডভাইজারের প্রেস উইংয়ের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রেস উইং, তাদেরকে আরও কোহেশনটা বাড়িয়ে তোলে, এটাকে অনেক বেশি শক্তিশালী করা। কারণ আপনাকে যেটা বাইরে একটা শব্দ আছে, যেটা সত্য না, এটা কি পোস্ট ট্রুথ, মানে অর্থাৎ আপনি মানে একটা মিথ্যার একটা বাজার যেটা চলছে। আর ভারতীয় মিডিয়াটা তার একটা গ্লোবাল একটা বাজার আছে, আপনারা জানেন। ফলে তার বিরুদ্ধে সত্যি সত্যি এখানকার তথ্যর যে কাজগুলো, সেটা গুরুত্বপূর্ণ। সরকারকে আমরা বলেছি আমাদের মিডিয়াতে, টেলিভিশন, আমাদের সংবাদপত্র, আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, সবাইকে আস্থার মধ্যে নেওয়া। নানা প্রশ্নে আমাদের বিতর্ক থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে, জাতীয় স্বার্থে, দেশের অভিযাত্রার জন্য আমাদের মিডিয়াগুলো যাতে অনেক বেশি ভাইব্রেন্ট যাতে রোলটা প্লে করে। কারণ মিডিয়া হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় একটা জায়গা। সুতরাং সেই মিডিয়ার সাথে সরকারের একটা প্রপার এনগেজমেন্ট যাতে রেগুলারলি থাকে, সে জায়গাটা আমরা সরকারকে বলেছি। আর দিন শেষে আমরা যেটা বলেছি, আপনাদের এক ধরনের অ্যালিনিয়েশন আছে সমাজের গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে, আপনারা অ্যালিনিয়েশনটা দূর করেন। আর ভারতের, এটা বলে শেষ করি, ভারতের বিজেপির বাইরে ভারতের কোটি কোটি মানুষ, একটা অসাম্প্রদায়িক মানুষ, গণতান্ত্রিক মানুষ, ভারতের প্রগতিশীল মানুষ, দেশপ্রেমিক মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, এবং ভারতের যে বিশাল যে জনগোষ্ঠী বাংলাদেশকে যারা বন্ধু হিসেবে দেখতে চায়, সেই মানুষের সাথেও সে মানুষের কাছে বাংলাদেশের তথ্যগুলোকে এখানে সত্যি সত্যি অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে, যে বাংলাদেশ কোনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই বার্তাগুলো ভারতের বিশাল জনগোষ্ঠীর কাছে নিয়ে যাওয়াটা একদম পরিষ্কার। আমরা মনে করি তাহলে বিদ্যমান সংকট ঐক্যবদ্ধভাবে কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারব। অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের সাথে আজকে প্রযুক্তি বাংলাদেশে সময় দেওয়ার জন্য। শেষ করছি কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসি সঙ্গে থাকুন।